আমরা ঠাকুরকে ভালোবেসে এখানে এসেছি, আমরা ভালোবাসি তাকে। এবার যদি প্রশ্ন করি নিজেকে যে আমি কি চাই ঠাকুরের কাছ থেকে, আমি নিজেকেই বা কেমন রূপে দেখতে চাই, আমি তাকে ভালোবাসি কেন? হ্যাঁ, একটা হাইপোথেটিক্যাল উত্তর হতে পারে যে তোমায় ভালো না বেশে পারি না তাই। যদি প্রশ্ন করা হয় মা সন্তানকে ভালোবাসেন কেন, তার কারণ সন্তান মায়ের নিজেরই তো উদ্ভব। গান তুমি হও আমার মেয়ের, ঘুমিয়ে পড়া মুখ, তাকিয়ে থাকি এটাও আমার বেঁচে থাকার সুখ। আমি আমার সন্তানের ঘুমিয়ে পড়া মুখের দিকে তাকিয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, কারণ ওকে তো আমি গর্ভে ধারণ করেছি, ওকে তো আমি নিজের হাতে পরিচর্যা করেছি, আমি তো ওকে কোলে করে ঘুম পাড়িয়েছি। আমি যখন ঘুমিয়ে আছি আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে, কেন জানি না, পাশে হাত দিয়ে দেখি তার কাঁথাটা ভিজে গেছে, আমায় কেউ ডাকেনি। ভালোবাসা কিচ্ছু শেখাতে হয় না, ভালোবাসা নিজেই শিখিয়ে দেয়। তাই ঠাকুর বোধহয় মাইকেলকে বলেছিলেন যে ইউর লাভ উইল টিচ ইউ। মাইকেল যখন ঠাকুরকে বললেন টিচ মি, ঠাকুর বললেন লাভ মি। ঠাকুর বললেন যে ইউর লাভ উইল টিচ ইউ, ভালোবেসে একবার দেখুন না। ভালোবাসাটা একটা অভ্যাস, ভালোবাসা দুম করে আসে না। ভালোবাসাটাকে যেমন তৈরি করতে হয়, ভেতরের সত্তাটাকেও ভালোবাসার উপযুক্ত করে গড়ে তুলতে হয়। কেমন জানেন? খুব সহজ অঙ্ক। ছেলেটা বাড়িতে ফিরছে স্কুল থেকে, হাতে একটা লাঠি আছে, গাছগুলোকে মারতে মারতে ফিরছে। আর বাবা বলছেন জানিস না মাস্টার মশাই বলেছেন, জগদীশ চন্দ্র বসু বলেছেন যে গাছের প্রাণ আছে। ছেলেটা থমকে গেল, তাই তো গাছের প্রাণ আছে, গাছকে মারছি, কষ্ট হচ্ছে গাছের। কিছুক্ষণ পর আবার প্রতিবর্ত ক্রিয়া অনুযায়ী গাছ দেখলেই মারছে, মহা বিপদ। বাবা বললেন এরম ভাবে তো হচ্ছে না, ঠাকুর কইছেন না করে করিয়ে যা শেখাবি, ওইটি হবে মক্ষম ছেলের হিসাবে চল নয় পস্তাবি। কি করানো যায়? ছেলেটাকে নিয়ে একটা নার্সারিতে গেলেন। এই কোন গোলাপ গাছ পছন্দ কর দেখি। একটা সুন্দর দেখে গোলাপ গাছ ছেলেটা কিনলো টবে করে। বাগানে নিয়ে গিয়ে ছেলেটাকে নিজের হাতে করে বললেন পথ এখানে। পুঁতলেন, ছেলেটা পুঁতলো। রোজ জল দিবি, আর প্রথম যে গোলাপটা হবে সেটা তোর। ছেলেটা রোজ জল দেয় আর দেখে যে গোলাপের কুড়ি কবে আসছে। তারপর একদিন সত্যি সত্যি গোলাপের কুড়ি এলো। কি আনন্দ ছেলের, বাবা বাবা গোলাপের কুড়ি এসছে, বাহ, দুদিন পরেই ফুটবে, ওটা তোর। হ্যাঁ বাবা ঠিক, ওটা আমি দেবো, কাউকে দেব না। তারপর যখন গোলাপের থেকে কুড়ি থেকে গোলাপ হলো, ডালিম পাকলে তো ফুটে বেরোয়, গোলাপ ফুটলে গন্ধ আপনিই ছড়ায়, কাউকে বলে দিতে হয় না দেখো গোলাপ ফুটেছে। সূর্য উঠলে টর্চ মারতে হয় না, দেখো সূর্য উঠেছে, গোলাপ ফুটেছে, মৌমাছিও এসছে। বাবা বলেন এই তো সুযোগ। হাতে ছেলের লাঠি ধরিয়ে দিলেন, মার শালাকে, মার গাছটাকে মার। ছেলে হাতে নিয়ে থরথর করে কাঁপছে। সে কি বলছো বাবা, কেন? স্কুল থেকে যখন ফিরতিস একটা করে গাছ দেখতিস আর মারতিস, মার গাছটাকে, তোর নিজের হাতে পোতা, কেউ তোকে বকবে না, কেউ বকবে না, মার। ছেলে লাঠি ফেলে দিয়ে
কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি আর করবো না, আমি পারবো না, আমি পারবো না, আমাকে বলো না গোলাপ গাছকে মারতে। কেন রে? ওটা যে আমি পুঁতেছি, আমি কি করে মারবো? সত্যানুসরণ। কি বলছেন ঠাকুর? মা নিজের হাতে ছেলে পিলের যত্ন করেন, তাই অশ্রদ্ধা আসে না। ঠাকুর কি বললেন? আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, ওইটি হবে মক্ষম ছেলের হিসাবে চল, নয় পস্তাবি। এমন শিক্ষা, এমন ভালোবাসার পাঠ, যে ভালোবাসা শেখানো যায়, ভালোবাসাকে ইনকালকেট করা যায়, ভালোবাসাকে গ্রথিত করা যায়, ভালোবাসাকে মন্থন করা যায়। ঠাকুর নিজে শেখালেন সেটা। তার কাছ থেকে চাইব কি? কি চাইব? ঠাকুর বলেন, তুমি যেমন তোর প্রকৃত হবে, প্রকৃতি তোমাকে তেমন তোর উপাধি নিশ্চয়ই দেবেন, তোমার ভিতরে সে শক্তিও দেবেন। তো নিত্য প্রত্যক্ষ করছো, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। আমি বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরিনাম সদা গাই রে। চাহে না তোমার শৌর্য বীর্য, চাহে না পরাণ বিশাল রাজ্য, ধর্ম অর্থ কাম সকলই ত্যায্য, মুখের মুখে চাই রে। আমি চাই তোমাকে। আমি কেন চাই? আমি জানি না কেন চাই। সেই একই কথা অমৃতলাল সরকার দাকে, মানে পঞ্চানন সরকার দার বাবা, দাদা, আমার বাবার মাস্টার মশাই ছিলেন পঞ্চানন সরকার, যার কথা আপনারা অনেক অনেক বইয়ে পাবেন, অনেক গ্রন্থে পাবেন। ভীষণ পণ্ডিত ব্যক্তি ছিলেন দাদা এবং ভাই, ভয়ঙ্কর পণ্ডিত। ভয়ঙ্কর কথাটা আমি ব্যবহার করছি এই কারণেই যে যেখানেই হরিবাসর হতো তারা দুজনে ছুটে যেতেন না, হরি কথা শুনতে না। একটার পর একটা প্রশ্ন করে যিনি কথক ঠাকুর ছিলেন তাকে বিব্রত করে, তার মতগুলোকে খণ্ডন করে ঈশ্বর নেই এটা প্রতিষ্ঠা করাই তাদের কাজ ছিল। মানে তারা যেতেন যাচাই করতে। ঠিক এমনই একদিন কলকাতায় এসছেন অনন্ত মহারাজ। সেদিন দাদা যাননি, ভাই গিয়েছেন। সারা রাত ধরে যাজন হয়েছে, একটার পর একটা প্রশ্ন করেছেন পঞ্চানন্দা, একটার পর একটা প্রশ্ন। কখন যে রাত কাবার হয়ে গেছে বুঝতেও পারেননি। সারেন্ডার করলেন পঞ্চানন্দা। যাচাই করতে গিয়ে যা চাই তাই পেয়ে গেলেন। দাদা দেখলেন ভয়ঙ্কর বিপদ, ভাই মাথা মুড়িয়ে ফেললো। কোথায় মাথা মোড়ালো? কলকাতার বাসিন্দা সে কিনা হিমায়তপুরে, যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, যেখানে যানবাহন পৌঁছায়নি, যেখানে বর্ষার সময় ধুতিটা উড়ু অব্দি তুলে কাদার মধ্যে দিয়ে যেতে হয়, হাত ধুতি পরে একটা লোক, তার কাছে দাদা ভাই মাথা মোড়ালো। ভাইকে উদ্ধার করতে হবে, বিপদকারী ভাইকে তুলে নিয়ে আসতে হবে। দাদা বাঘা বাঘা পণ্ডিত বন্ধুদের নিয়ে হিমায়তপুরে গেলেন। পঞ্চানন্দা দেখছেন ভয়ঙ্কর বিপদ। দাদা এসে না জানি ঠাকুরকে কি উল্টো পাল্টা প্রশ্ন করেন। এদিকে কেষ্টদাকেও পাওয়া যাচ্ছে না, তিনি সবসময় ঠাকুরের সঙ্গে একদম লেগে আছেন, তাকে আলাদা করে বলবেন পাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়? কিশোরীদা তো পড়াশুনো করেননি, কিশোরী দাদু বলতেন তারা, তিনি তো পড়াশুনো করেননি, কিন্তু কি করা যায়? দাদারা চলে এসছেন সন্ধ্যাবেলায়। কি করবেন? একদম কিশোরীদার বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন। আর কিশোরীদাকে বলেছেন, শোনেন, আমার দাদা যদি উল্টো পাল্টা কিছু প্রশ্ন করে না, কিছু মনে করবেন না। অমৃতলাল দা একটার পর একটা প্রশ্ন করছেন, তার বন্ধুরা প্রশ্ন করছেন যে কি প্রশ্ন? ঠাকুর অবতার,
ঠাকুর সদ্গুরু, ঠাকুর দেবতা, ঠাকুর ভগবান, ঠাকুর ঈশ্বর, ঠাকুর মহাপুরুষ, কোন ক্যাটাগরির মধ্যে ঠাকুরকে ফেলা যায়? একটার পর একটা প্রশ্ন শাস্ত্র থেকে, বেদ থেকে, গীতা থেকে, উপনিষদ থেকে একটার পর একটা উদ্ধৃত করে যাচ্ছেন, আর শান্ত মাথায় কিশোরীদা উত্তর দিয়ে যাচ্ছেন। প্রথাগত শিক্ষা তার নেই। ছেলে মেয়ে বিদ্যালয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না। When you talk about me, I live on your tongue. যখন তুমি আমার কথা বলো, তখন আমি তোমার জিহ্বায় অবস্থান করি। মুখ দিয়ে যে কি বেরোয় স্নায়ুতন্ত্রটা জানে না, মাথা দিয়ে কি বেরোচ্ছে হৃদয় জানে না, হৃদয় দিয়ে কি উৎসারিত হচ্ছে প্রেম সেটা জানছে না, কিন্তু মুখ দিয়ে অনর্গল বেরিয়ে যাচ্ছে। আর মুগ্ধ নয়নে অবাক হয়ে শুনছেন অমৃতদা। শুনেছেন এই মানুষটা বিদ্যালয়ের গণ্ডি পারেনি, বেরোয়নি, কিন্তু এই মানুষটা এমন কথা বলছে কি করে? শেষে অমৃতলালদা বললেন, কিশোরীদা, আমার সব কথা বুঝলাম, সব শুনলাম, কিন্তু আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনার ঠাকুর কি, যার সম্পর্কে আপনার সম্যক ধারণাই নেই। তাকে আপনি ভালোবাসেন কি করে? এতক্ষণ শান্ত মাথায় উত্তর দিচ্ছিলেন কিশোরীদা, কিন্তু যেই অমৃতলালদার মুখ থেকে কথাটা বেরোলো যে যার সম্পর্কে সম্যক ধারণাই আপনার নেই, তাকে আপনি ভালোবাসেন কি করে, তখন অন্ধকার কেটে গেছে, অমানিসা বিদায় নিয়েছে, আলো ফুটবো ফুটবো করছে, সূর্য ওঠার অনেক দেরি। এই কথাটা যেন মাথায় বজ্রাঘাত করলো কিশোরীদার। তার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো, চোখ দিয়ে জল অনর্গল বেরোতে লাগলো, আর হাত দুটো জড়ো করে অমৃতলালদার কাছে উঠে এসে বললেন, দোহাই দাদা, আমি জানি না আমার ঠাকুর দেবতা, না আমার ঠাকুর ভগবান, না আমার ঠাকুর অবতার, না আমার ঠাকুর ঈশ্বর। আপনারা পণ্ডিত মানুষ, এ তত্ত্ব কথা আপনারা জানেন, আপনারাই বিচার করে দেখুন। তিনি যা বলবেন, আপনারা যা বলবেন আমি মেনে নেব। তিনি অবতার নাই হতে পারেন, তিনি দেবতা নাই হতে পারেন, তিনি ঈশ্বর নাই হতে পারেন, তিনি সদ্গুরু নাই হতে পারেন, আমি সব মেনে নেব দাদা, আপনার সব কথা মেনে নেব, কিন্তু দোহাই দাদা, ওই কথাটা আমাকে বলবেন না, তাকে ভালোবাসতে বারণ করবেন না দাদা। আমি তাকে না ভালোবেসে পারবো না দাদা, আমি তাকে না ভালোবেসে পারবো না। কেন জানেন? কারণ তিনি না এই পৃথিবীর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন। আমাকে এত ভালোবাসা কেউ বাসেনি দাদা, আমাকে কেউ বাসেনি। আমাকে সবাই অপন্দেহ করে রেখেছে, আমার সঙ্গে কেউ মিশতো না, বাড়ির মা বাবারা আমার সঙ্গে মিশতে দিত না। ওই যে অনুকূল ঠাকুর, কি যেন বলে ডাকেন আপনারা, তিনি আমাকে খুব ভালোবাসেন জানেন। আমি তাকে না ভালোবেসে পারবো না দাদা, ওইটা আমি পারবো না। আমি তাকে না খুব ভালোবাসি জানেন, আমি তাকে খুব ভালোবাসি, আমি পারবো না দাদা বলে হাউ হাউ করে কিশোরীদা কাঁদতে লাগলেন। আর জানি না তার কথার মধ্যে কি ছিল। অমৃতদা, তার বন্ধুরা আর ডুকরে ডুকরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছেন। পঞ্চানন সরকারটা, এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা, যে ভালোবাসা শত উৎসারিত, এ কোনো নিয়ম মানে না, এ কোনো আইন মানে না, আমি তোমায় ভালোবাসি। আশু জোয়ারদার কথা হচ্ছিল না, আমি সেই কথাটা বলে শেষ করব।
সময় আর 3 মিনিট আছে, আমি বলে শেষ করছি যে আশু জোয়ারদাদা কৃষ্ণগড়ে যেতেন। তাকে তিনি এক ঋত্বিক দেবতার বাড়িতে গেছেন, সেখানে গিয়ে বসেছেন গাড়ির কালেকশনের জন্য। আর বাড়ির বড় ছেলেটা, এটা স্বস্তি সেবকে বেরিয়েছিল, বাড়ির বড় ছেলেটা তখন বিএ ক্লাসে পড়ে, একদম ইউনিফর্ম পরে সে খেলার মাঠে যাচ্ছে খেলতে। সম্ভবত সেটা 72 সাল। আপনারা জানেন পশ্চিমবঙ্গে 72 সাল মানে কি মারাত্মক ব্যাপার, অনেকেই জানেন সেটা। গৃহকর্তা বসেছেন, সামনাসামনি বসেছেন আশুদা, আর গৃহকর্তার পেছনে বাড়ির যে ছেলেটি কলেজে পড়ে সে পেছনে এরকম বাবার চেয়ারের ওই ব্যাকরেসটা ধরে দাঁড়িয়ে আছে। তো বাড়ির গৃহকর্তা বলছেন, আচ্ছা আশুদা, অনেক দিন হলো ঠাকুরের দীক্ষা নিয়েছি, নিরামিষও খাচ্ছি, সস্তায়ও নিয়েছি, সৎসঙ্গেও যাই, যখন যারা আসেন তাদেরকে অর্ঘ্যও দিই, কাউকে ফিরাই না, কিন্তু আমাকে একটা সত্যি কথা বলেন না দাদা, ঠাকুর ধরে কি হলো বুঝতে পারি না। প্রশ্নটা শুনে অবাক হয়ে গেলেন আশুদা। কি বললেন? বললাম তো অনেকদিন ঠাকুরের দীক্ষা নিয়েছি, নিরামিষ খাই, সস্তায়নী করি, সৎসঙ্গে যাই, যে যখন আসে অর্ঘ্য দিই, কিন্তু ঠাকুর ধরে প্র্যাকটিক্যালি কি হলো সেইটা বুঝতে পারি না, কাউকে বোঝাতেও পারি না, কেউ যখন প্রশ্ন করে। আশুদা বললেন, পেছনে ওটা কে? বলে আমার ছেলে। কি করে ছেলে? বলে ছেলে কলেজে পড়ে। পেছনে দাঁড়িয়ে আছে কেন? বলে আপনি এসছেন না সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। আপনি বলেছেন দাঁড়াতে? না আমি তো বলিনি। দাদা এরপরেও বলে দিতে হবে ঠাকুর ধরে আপনি কি পেয়েছেন, একটু খোলসা করে বলুন না। এটা কন্টিনিউ চলছে। সারা পশ্চিমবঙ্গের ছেলেগুলো কোথায় আছে? কলেজে পড়া ছেলেগুলো হয় নর্দমায় আছে, নয় গাছ থেকে ঝুলছে, নয় পুলিশের কাস্টডিতে আছে, নয় গুলি খেয়ে মারা যাচ্ছে, নয় বাড়ি থেকে পালিয়ে আছে। নকশাল পিরিয়ড চলছে তখন। আরে আপনার ছেলেটা আপনার পেছনে আপনার ব্যাকরেস ধরে দাঁড়িয়ে আছে, কি শুনছে কথা? আমরা দুই অশীতিপর বৃদ্ধ আর একজন অতি অশীতিপর বৃদ্ধ নিয়ে আলোচনা করছি। এর মধ্যে কি রস পেল আপনার ছেলে বুঝতে পারছেন না? আরে দাদা আপনার ছেলেটা আপনার ছেলেই আছে, বেওয়ারিশ হয়ে যায়নি। আপনার ছেলেটা আপনারই আছে, আপনার পরিবারটা আপনারই আছে। আপনি যখন যেখানে তাকাচ্ছেন সবকিছু রেডি পাচ্ছেন। এরপরেও বলে দিতে হবে ঠাকুর ধরে আমরা কি পেয়েছি। আমার মা, আমার বাবা, আমার পিতা, আমার পুত্র, আমার পরিজন সবাইকে ঘিরে আমরা আনন্দে আছি। তুমি ঠিক জানো তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তাই। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। এইভাবেই যদি আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি তাহলে কি হবে? নারীর নীতি তো মুখস্থ মা আপনাদের। একদম শেষ বাণীটা মনে করুন, পাওয়ার জন্য তোমাকে আর আকু পাকু করিতে হইবে না, পাওয়া তো ঘটিবেই। কে যেন তোমার মনে অন্তরিক্ষে গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। সকলে ভালো থাকুন, সকলের সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।